গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এইচ.জি. ওয়েলসের গল্প দি ইনভিজিবল ম্যান। আজ প্রথম পর্ব। ফেব্রুয়ারির শুরু, দারুণ শীত পড়েছে। এত শীত লোকে বাইরে বেরোতে ভরসা পাচ্ছে না। রাস্তায় একটা কুকুরও পর্যন্ত নেই। তুষার পড়ছে ঝিরঝির করে, কনকনে ঠান্ডা। ঠান্ডা বাতাস যেন দেহ ভেদ করে হাড়ে গিয়ে বিঁধছে। প্রতি মুহূর্তে শিরশির করে শরীর। এইরকম জনমানবহীন নিরালা রাস্তা ধরে ব্রাম্বেলহার্টস রেল স্টেশন থেকে একটি লোক হেঁটে আসছে। অদ্ভুত পোশাক লোকটির গায়ে, দীর্ঘ চেহারা, হাতে মোটা দস্তানা, মুখের প্রায় পুরোটা বেল্ট হ্যাটে ঢাকা। শুধু দেখা যাচ্ছে নাকের চকচকে ডগাটুকু। হাতে ছোট্ট কালো রঙের একটা ব্যাগ। ব্যক্তিগত সম্পত্তিতে ঠাসা। নির্জন রাস্তা দিয়ে হাঁটছে লোকটি। দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। দেহ যেন আর বইছে না। কোনো রকমে পা টানতে টানতে সে একটি সরাইখানার সামনে এসে দাঁড়ালো। একটা ঘর দরকার তার, এক্ষুনি দরকার। এই সরাইখানার মালিক মিসেস হল নামে এক ভদ্রমহিলা। সেই সব দেখাশোনা করে। খুব একটা বয়স নয় মিসেস হলের, প্রায় যুবতী বলা চলে। শক্ত সামর্থ্য, সুন্দর চেহারা। লোকটি ভেতরে ঢুকে মিসেস হলকে বলল, একটা ঘর দিতে পারেন? কার জন্য? কার জন্য আবার? আমি থাকব। সঙ্গে কে আছে আপনার? দেখছেন তো আমি একাই, আবার কে থাকবে? ঘর তো একটা খালি আছে। তাহলে দেখান সেই ঘর, আমি এক্ষুনি বুক করতে চাই। তবে 2 পাউন্ড অ্যাডভান্স লাগবে কিন্তু। অ্যাডভান্স? হ্যাঁ, 2 পাউন্ড। বেশ, তাই দেব। আর দরাদরি করতে চাই না। আসুন আমার সঙ্গে। অতিথিকে নিয়ে বসবার ঘরে বসালো মিসেস হল। মনে মনে সে খুব খুশি হয়েছে। শীতকালে অতিথি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই বছরে আবার শীতটা যেন বেশি পড়েছে। বড় ভালো অতিথি তো, যা বললাম তাতেই রাজি হয়ে গেল। কোনো রকম দরাদরিও করল না। আজ আমি নিজের হাতে অতিথি সেবা করব, ঠিক করলেন মিসেস হল। রান্নাঘরে এসে মিসেস হল চটপট রান্না বসিয়ে দিল। ঝি মিলিকে বলল, তাড়াতাড়ি হাত চালা, কত ক্লান্ত হয়ে এসেছেন ভদ্রলোক। তুই এদিকটা একটু এগিয়ে নে, আমি ওকে ঘরে বসিয়ে আসছি। বসবার ঘরে ফিরে এলো মিসেস হল। আগন্তুককে বলল, আসুন স্যার, আপনার ঘরটা দেখিয়ে দিই। চলুন, আশা করি ঘরটা আপনার ভালোই লাগবে। অতিথিকে নিয়ে নির্দিষ্ট ঘরে ঢুকলেন মিসেস হল। তারপর বললেন, হ্যাট আর কোট খুলে আপনি একটু বিশ্রাম করুন, আমি একটু রান্নাঘর থেকে আসছি। রান্না চাপিয়েছেন তো? হ্যাঁ স্যার, রান্না সব চাপিয়ে দিয়েছি। একটু বাদে আপনি গরম গরম খাবার পাবেন। বসুন, আমি আসছি। রান্নাঘরে এসে মিলিকে তাড়া দিল মিসেস হল। কিরে, দেরি করিস না যেন, জলদি জলদি হাত চালা। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। এই তো মা, আমি হাত চালাচ্ছি। রান্না কিছুটা এগিয়ে মিসেস হল আবার অতিথির ঘরে গেল। ঘরের আগুন ভালো মতোই জ্বলছে, অথচ ভদ্রলোক এখনো ভেজা হ্যাট কোট পরে বসে আছে। একটু অবাক হলো মিসেস হল। লোকটা তার দিকে পেছন ফিরে বসে আছে। মিসেস হল বলল, আপনার হ্যাট আর কোটটা দিন না স্যার, রান্নাঘর থেকে ভালো করে শুকিয়ে আনি। কোনো দরকার নেই, এমনি এমনি শুকিয়ে যাবে। ঠান্ডা লেগে যাবে যে। কিচ্ছু হবে না, অকারণে আমার জন্য ব্যস্ত হবেন না। মিসেস হল লক্ষ্য করল লোকটির চোখে নীল রঙের চশমা, পুরো মুখটা দাড়ি গোফে ঢাকা। তবু সে আরেকবার বলল, হ্যাট আর কোটটা যদি দিতে পারতেন আমি এক্ষুনি শুকিয়ে এনে দিতাম। বলছি তো কোনো প্রয়োজন নেই। লোকটা একটু বিরক্তির স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার খাবার নিয়ে আসছি। রান্নাঘর থেকে লোকটির জন্য খাবার নিয়ে এলো মিসেস হল। টেবিলে সাজিয়ে দিয়ে গেল। একটু বাদে ঘরে এসে দেখে লোকটি সেই রকমই স্তব্ধ হয়ে বসে আছে, বাইরে তাকিয়ে আছে। মিসেস হল বলল, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার, খেয়ে নিন। খাবো, আপনি এখন আসুন। মিসেস হল ঘর থেকে বেরোতেই লোকটা টেবিলের কাছে এলো, কিন্তু
প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলো মিসেস হল। দ্রুত টেবিলের নিচে বসে পড়ল লোকটা। মিসেস হল দেখল সাদা মতো কি যেন টেবিলের নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে। বোধহয় কিছু পড়ে গেছে, কুড়িয়ে নিচ্ছে সে ভাবল। কোট আর হ্যাট চেয়ারের উপর রাখা। ও দুটো তুলে নিয়ে মিসেস হল বলল, আমি এগুলো নিয়ে যাচ্ছি স্যার, শুকিয়ে এনে দেব। হ্যাট নিতে হবে না, ওটা থাক। কথা বলতে বলতে লোকটি টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। স্তম্ভিত হয়ে মিসেস হল দেখল লোকটি তার মুখের সামনে একখানা রুমাল ধরে রেখেছে। চোখ মুখ তার কিচ্ছু দেখা যাচ্ছে না। নীল রঙের মোটা কাচের চশমা, নাকের গোলাপি রঙের ডগা এবং গোটা মুখখানা সাদা ব্যান্ডেজে ঢাকা। অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে মিসেস হল তাকিয়ে রইল তার দিকে। ভয়ে বুক কাঁপছে তার। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। রান্নাঘরে এসে চিন্তা করল, এরকম অদ্ভুত ধরনের মুখ কেন? কি হয়েছে লোকটার? ভালো করে চিন্তা করার চেষ্টা করল সে। ভয়টা একটু কেটে যেতেই ভাবল, এমন তো হতে পারে লোকটার দারুণ কোনো দুর্ঘটনা ঘটেছিল। হয়তো সেই দুর্ঘটনাতেই তার মুখটা ওরকম জঘন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো বড় ধরনের কোনো অপারেশন হয়েছিল। কিন্তু তাই বলে মুখের সামনে ওরকম রুমাল ধরে কথা বলবে কেন? এটা আবার কোন ধরনের ভদ্রতা? দুর্ঘটনা হয়তো ঘটতেই পারে, অপারেশন হওয়াও স্বাভাবিক, কিন্তু তাই বলে মুখের সামনে রুমাল ধরে থাকবে? না, সহবত জ্ঞান লোকটার একটু কম আছে। খানিকক্ষণ বাদে খাওয়ার টেবিল পরিষ্কার করার জন্য মিসেস হল আবার অতিথির ঘরে এলো। লোকটি এখন চুপচাপ পেছন ফিরে বসে পাইপ টানছে। মিসেস হলের দিকে না তাকিয়ে সে বলল, স্টেশনে আমার কয়েকটা বাক্স থেকে গেছে, ওগুলো যে আনিয়ে দিতে হবে, পারবেন? নিশ্চয়ই পারবো স্যার, কালই ব্যবস্থা হয়ে যাবে। আমার পাইপটা নিভে গেছে, দেশলাই আছে? আছে স্যার, এক্ষুনি দিচ্ছি। চট করে দেশলাই এনে দিল মিসেস হল। হেসে বলল, বড্ড ঠান্ডা তো, তাই পাইপ নিভে যাচ্ছে। আপনি এবার যান, আমি একটু একা থাকব। ঠিক মতন খেয়েছেন তো স্যার? খেয়েছি, এখন আপনি আসুন, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার। বিকেলবেলা টেড হেনফ্রি এলো মিসেস হলের কাছে। বিকেলবেলা সে মাঝে মাঝে এখানে আড্ডা মারতে আসে। ঘড়ি মেরামতের কাজ করে, কায় ক্লেশে দিন চলে যায়। টেডকে দেখে মিসেস হল খুশি হয়ে বলল, যাক, তুমি এসেছো ভালোই হয়েছে। আমার একটা ঘড়ি একটু দেখে দাও তো। কোন ঘড়ি? একটা ঘরের। আমার নতুন অতিথি এসেছে জানো তো। তাই নাকি? সুখবর তাহলে। চলো, তোমার নতুন অতিথির সঙ্গে আলাপ করে আসি। আলাপ টালাপ করা উনি বিশেষ পছন্দ করেন না। তুমি ওর ঘরের ঘড়িটা দেখে দাও, ঘন্টার কাঁটাটা কাজ করছে না। চলো দেখছি। টেডকে নিয়ে লোকটির ঘরে এলো মিসেস হল। আগুনের কাছে ইজি চেয়ারে গায়ে এলিয়ে বসে আছে লোকটি। ব্যান্ডেজ বাঁধা অদ্ভুত ধরনের মুখ, মুখটা যেন হা করে আছে। কি প্রকাণ্ড হা। নিজেকে সামলে নিয়ে এসে বলল, ঘড়িটা একটু ঠিক করতে হবে স্যার, আপনার অসুবিধা হবে? না না, অসুবিধে কিসের? উঠে দাঁড়ালো লোকটি। কি হয়েছে ঘরের ঘড়িতে? ঘন্টার কাঁটা তেমন কাজ করছে না, তাই একে নিয়ে এসেছি। আচ্ছা, চটপট করে ফেলুন। লোকটির অদ্ভুত চেহারা দেখে টেডি বেশ ঘাবড়ে গেছে। মিসেস হলকে বলল লোকটি, ঘড়ি সারানো হলে আমাকে চা দিয়ে যাবেন, তার আগে আসবেন না। তাই হবে স্যার। আর শুনুন, বাক্সগুলো কাল পাচ্ছি তো? নিশ্চয়ই। ওগুলো আমার খুব কাজের জিনিস। আপনি বোধহয় জানেন না আমি একজন বৈজ্ঞানিক। তাই নাকি? হ্যাঁ, নিরিবিলিতে কাজ করব বলেই আইপিংয়ে এসেছি। কাজের সময় কোনো রকম ব্যাঘাত আমি সহ্য করি না। আর একটা কথাও আপনাদের জেনে রাখা দরকার, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য আমি একলা থাকতে চাই। খুব প্রয়োজন এটা। চোখ দুটো মাঝে মাঝে ভীষণ ব্যথা করে, বড় দুর্বল লাগে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা আমি ঘর বন্ধ করে অন্ধকারে থাকি। আবার কোনো অপরিচিত লোক ঘরে এলে আমার খুব অস্বস্তি হয়। কথাগুলো কিন্তু মনে রাখবেন, নইলে এখানে থাকতে আমার অসুবিধা হবে। অবশ্যই মনে রাখবো স্যার। টেডি, তুমি ঘড়িটা ঠিক করে ফেলো। ঘর থেকে বেরিয়ে গেল মিসেস হল। লোকটি দাঁড়িয়ে টেডির ঘড়ি মেরামত দেখতে লাগলো। টেডির কিন্তু ইচ্ছা
লোকটির ব্যাপার স্যাপার ভালো করে জানা। প্রথম থেকেই লোকটিকে তার কেমন সন্দেহ হচ্ছে। কিরকম যেন অদ্ভুত ধরন, স্বাভাবিক মানুষের মতো নয়। ঘড়ি মেরামতের কাজটা সামান্যই। এই সামান্য কাজ সারতে টেডি অনেকটা সময় নিল, ইচ্ছে করেই। ঘড়ি ঠিক করতে করতে মাঝে মাঝে কৌতূহলের চোখে লোকটির দিকে সে তাকাচ্ছে। টেডির কৌতূহলে লোকটি একটু বিরক্ত হয়ে বলল, কি ব্যাপারটা কি? ঘন্টার কাঁটা ঠিক করতে এত সময় লাগে? চটপট কাজ শেষ করে চলে যাও। এরকম বাজে কৌতূহল আমি পছন্দ করি না। সামান্য কাজে এত সময়। এই তো স্যার, হয়ে গেছে। চটপট ঘড়ি ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল টেডি। লোকটার এ জাতীয় অভদ্র আচরণে সে খুবই অপমানিত হয়েছে। মিসেস হলকে বলল, অদ্ভুত অতিথি পেয়েছ যা হোক। কেন? এত খারাপ ব্যবহার, ভদ্রভাবে কথা পর্যন্ত বলতে জানে না। মিসেস হল কিছু বলল না, চুপ করে রইল। বাড়ি ফেরার সময় মিসেস হলের স্বামী হলের সঙ্গে দেখা হলো টেডির। টেডিকে দেখে হল বলল, আরে টেডি, কি ব্যাপার? আমাদের ওখানে গিয়েছিলে নাকি? হ্যাঁ ভাই, তোমাদের একটা ঘড়ি সারিয়ে দিয়ে এলাম। কি হয়েছিল? তেমন কিছু না, ঘন্টার কাঁটা কাজ করছিল না। কিন্তু তোমার বউ তো এক অদ্ভুত অতিথি নিয়ে এসেছে। আমার তো মনে হয় লোকটি ছদ্মবেশী। কেন? কেমন যেন অদ্ভুত ধরনের। কি নাম জানো? তোমার বউ তো তার নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। আমার বাড়িতে কেউ এলে আমি তো প্রথমেই তার নাম জেনে নিব, তাকে ভালো করে দেখব, তবে না থাকতে দেওয়ার প্রশ্ন। আচ্ছা, আমি দেখছি। বাড়ি ফিরে স্ত্রীর কাছে সব শুনল হল। বলল, কাল যখন ওর বাক্সগুলো আসবে ভালো করে দেখে নেবে। আমার কেমন সন্দেহ হচ্ছে। আরে রাখো, তোমার তো সবটাতেই সন্দেহ। উনি একজন বৈজ্ঞানিক, তা জানো? বুঝলাম বৈজ্ঞানিক, কিন্তু তাকে তো আমরা থাকার জায়গায় দিয়েছি। ভালো করে সবটা জেনে নিতে আমাদের ক্ষতিটা কোথায়? তোমার চোখে তো সবই সন্দেহ। বাজে বকতে এসো না তো, নিজের কাজকর্ম নিয়ে মাথা ঘামাও। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। পরদিন লোকটার মালপত্র নিয়ে আসা হলো। একটা বাক্স ভরা জাবদা জাবদা খাতা, 1 ডজনের মতো বাক্স। বাক্সগুলো দেখে মনে হয় ভেতরে অনেক শিশি বোতল আছে। জিনিসপত্র এসেছে দেখে লোকটি খুব ব্যস্ত হয়ে এগিয়ে এলো। কিন্তু গাড়িওয়ালা ফারেন্সিডের কুকুরটার বোধহয় তাকে ভালো লাগলো না। লোকটিকে দেখেই সে লাফিয়ে উঠে তার পা কামড়ে ধরল। ঝাড়তি পা ছাড়িয়ে নিয়ে দৌড়ে ওপরে চলে গেল লোকটি। কেউ আশা করতে পারেনি কুকুরটা এভাবে কামড়ে দেবে। ফারেন্সিড খুব লজ্জায় পড়ে গেছে। হলকে বলল, দেখো তো কি হলো ভদ্রলোকের, লাগলো নাকি? আমার কুকুরটা মাঝে মাঝে এমন বেয়াদবি করে। আমি দেখছি উপরে গিয়ে। হল তাড়াতাড়ি লোকটার ঘরে গেল কি হয়েছে দেখার জন্য। সরাইখানার অতিথি এভাবে আহত হলে তারই সম্মানহানি হবে। লোকটির ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা দৃশ্য দেখে সে প্রায় স্তব্ধ হয়ে গেল। এসব কি দেখছি আমি? কবজিহীন একটা হাত তাকে ইশারায় ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। আরেকটা মুখ, মুখ না বলে অন্য কিছু বলাই ভালো। কালোর উপর শুধু সাদা 3টে গর্ত, আর কিছু নেই। এ কি মানুষের মুখ? বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই হলের বুকে কে যেন দারুণ জোরে আঘাত করল। দরজার বাইরে প্রায় ছিটকে পড়ল সে। দরজাটা ততক্ষণে দড়াম করে বন্ধ হয়ে গেছে। সম্বিত ফিরতে নিজেকেই সে প্রশ্ন করল, এ আমি কি দেখলাম? কি অর্থ এসবের? আস্তে আস্তে সে নেমে এলো। ব্যাপারটা কারো কাছে প্রকাশ করল না। বাইরে তখন বেশ শোরগোল পড়ে গেছে। সরাইখানার অতিথিকে ফারেন্সিডের কুকুর কামড়ে দিয়েছে, সকলেই এই জন্য চিন্তিত। স্বামীকে দেখে মিসেস হল ব্যস্তভাবে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি দেখলে? ওনার লাগেনি তো? না, আঘাত কিছু লাগেনি। এবার ওর মালপত্রগুলো ঘরে নিয়ে যেতে হয়। মাল তো নিয়ে যাবে, কিন্তু ওর কোথাও কাটেনি তো? কুকুরটা যেভাবে কামড়ে ধরেছিল। না। লোকটি এর মধ্যেই নিচে নেমে এসেছে। দরজার কাছে দাঁড়িয়ে রাগ করে বলল, ব্যাপারটা কি? মালপত্র আসতে এত দেরি হচ্ছে কেন? ফারেন্সিড বিনীত স্বরে জিজ্ঞেস করল, আপনার লাগেনি তো স্যার? কিচ্ছু লাগেনি, মালগুলো ঘরে নিয়ে এসো। কথাটা বলে লোকটা আবার নিজের ঘরে ফিরে গেল।
বাক্স ঘরে নিয়ে যেতেই খুলে ফেলল লোকটি। যা ভাবা গিয়েছিল তাই, রাশি রাশি বোতল, নানা রকম আকারের। বাক্সের মধ্যে স্তূপাকৃতি খড়ে ঢাকা ছিল। নিজের মালপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লোকটি। ইতিমধ্যেই মিসেস হল তার খাবার নিয়ে এসেছে। ঘরে ঢোকার সময় সে কোনো অনুমতি নেয়নি। লোকটির চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল মিসেস হলের। কি সাংঘাতিক! চোখ বলে কোনো কিছুর যেন অস্তিত্বই নেই। চট করে লোকটি নীল রঙের চশমা পরে নিল। বিরক্ত হয়ে বলল, অনুমতি না নিয়ে এভাবে আমার ঘরে ঢুকবে না, আমি পছন্দ করি না। আপনি ব্যস্ত ছিলেন তো, তাই তাই ঘর খোলা দেখে নিজেই ঢুকে পড়েছি। বাজে তর্ক করো না তো, যা বললাম তাই মেনে চলো। বাজে তর্ক আমি পছন্দ করি না। বেশ তো, এতই যদি অসুবিধা, দরজার ছিটকিনি দিয়ে কাজ করলেই পারেন। এবার থেকে তাই করতে হবে দেখছি। আর একটা কথা স্যার। বলো। এইভাবে ঘরের মধ্যে খড় ছড়িয়ে রাখলে তো চলবে না, আমাদের ঘর পরিষ্কার রাখতে হবে তো। বেশ তো, অসুবিধা হলে বিল করে দিও। এই জন্য কত বিল করব বলুন? 1 শিলিং। তাই হবে। টেবিলে খাবার রেখে বাইরে চলে এলো মিসেস হল। দরজাটাও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে মিসেস হল কান খাড়া করে রইল। ঠিক তক্ষুনি কানে এলো শিশি বোতল ভাঙার শব্দ আর লোকটির অধৈর্য উদ্ভ্রান্ত গলার স্বর। উফ, আর পারছি না। এভাবে আর কতদিন অপেক্ষা করব? সারা জীবন হয়তো কেটে যাবে। আর কত ধৈর্য দেখাবো? ঠকিয়েছে, দারুণভাবে ঠকিয়েছে আমাকে। এই পর্যন্ত শুনে সরে আসতে হলো মিসেস হলকে। সিঁড়িতে যেন কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। তবে একটু বাদেই সে আবার বন্ধ দরজার পাশে ফিরে এলো। কিন্তু লোকটি তখন আর কোনো কথা বলছে না। সব শান্ত, চুপচাপ। বোধহয় কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মিসেস হল ভাবল। চা নিয়ে ঢোকার সময় মিসেস হল দেখল ঘরময় কাচের টুকরা ছড়ানো। খুবই খারাপ লাগলো তার। বিরক্ত হয়ে সে কিছু বলবার আগে লোকটি বলে উঠল, বিল করে দিও। যখন যা নিয়ে বিরক্ত হবে সোজা বিল করে দেবে। এইসব ব্যাপার নিয়ে আমি আর কিছু শুনতে চাই না। মিসেস হলের মুখ দিয়ে বেরিয়ে এলো, আশ্চর্য ব্যাপার তো, বৈজ্ঞানিকেরা বুঝি এরকমই হয়? বৈজ্ঞানিকেরা কীরকম হয় সেটা আমার কাছ থেকে জানতে চেও না। এখন ঘর থেকে বেরিয়ে গেলেই আমি খুশি হব। পরে এসে চায়ের পেয়ালা নিয়ে যেও। সেদিন সন্ধ্যাবেলা ছোট্ট একটা চায়ের দোকানে ফারেনসিড আর টেড বসে গল্প করছে। বিষয় মিসেস হলের অতিথি সেই অদ্ভুত লোকটি। ফারেনসিড বলল, বুঝলে টেড, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় লোকটা সাদা মানুষ না, আসলে কালো আদমি। কি করে বুঝলে? আমি বুঝতে পেরেছি, ওর পা একেবারে কালো। যা, কি যে বলো! সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। আমার কুকুরটা তো কামড়ে ওর প্যান্ট ছিঁড়ে দিয়েছিল। তখন দেখেছ? হ্যাঁ, একেবারে কালো পা। কিন্তু নাকটা লক্ষ্য করেছ, কেমন গোলাপি গোলাপি? তা অবশ্য ঠিক, ফারেনসিড স্বীকার করল। আমার কি মনে হয় জানো? কি? লোকটা আসলে দোআঁশলা ধরনের। তার মানে? মানে ওর গায়ের কোথাও কালো আবার কোথাও সাদা। সেই জন্য সরাসরি ঢেকে থাকে? হ্যাঁ। আচ্ছা। লোকটি দিনের বেলায় কোনোদিনই বেরোয় না, সারাদিন ঘরেই বসে থাকে। যা কিছু বেরোনো সব তার সন্ধ্যাবেলা। বাইরে কোথায় যাওয়ার দরকার হলে সন্ধ্যার দিকটাই বেছে নেয়। সবসময় গায়ে রয়েছে হ্যাট আর কোট। চেহারা ও পোশাকে অদ্ভুত মিশ্রণ। সবসময় সে নির্জন রাস্তা দিয়ে হাঁটে। জনবহুল কোনো রাস্তায় পারতপক্ষে তাকে দেখা যায় না। গোটা আইপিংয়ে সকলের মুখে এই লোকটার কথা। সকলের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। কেউ ভাবছে সত্যি হয়তো বৈজ্ঞানিক, বিশেষ কোনো আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে রয়েছে, সেই জন্যই হয়তো এরকম উল্টাপাল্টা আচরণ আর অদ্ভুত পোশাক। আবার কেউ ভাবছে এই লোকটা নিশ্চয়ই কোনো মারাত্মক অপরাধী, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসলে যে লোকটি কি, সেটা কেউই বুঝতে পারছে না।
নানা রকম গল্প ছড়িয়ে পড়ছে তাকে নিয়ে। মেয়েরা তো কেউ কেউ তাকে ভূত প্রেত পর্যন্ত ভেবে বসেছে। ভয়ে তারা একেবারে কাঁটা হয়ে আছে। ভূত প্রেতের ব্যাপার, কখন কি ক্ষতি করে বসবে কে জানে। গ্রামের বাচ্চারা অবশ্যই সব কিছুই ভাবে না, পছন্দই করে না তারা লোকটিকে। রাস্তায় দেখলেই টিটকিরি দিয়ে পিছু নেয়, নয়তো ঢিল মারে। গ্রামের ডাক্তার কাশ একদিন কৌতূহলী হয়ে লোকটির সঙ্গে আলাপ করতে এলো। হাসপাতালের জন্য চাঁদাদের ছুতো ধরে সে একদিন দেখা করতে এলো তার সঙ্গে। মিসেস হলকে তার নাম জিজ্ঞেস করল, কেননা নাম না জেনে কি করে গিয়ে আলাপ করবে। মিসেস হল তাকে বলল, নামটা যে কি তা তো আমি জানি না। সে কি, নাম জানেন না অথচ থাকতে দিয়েছেন? মিসেস হল একটু লজ্জিত হয়ে বলল, আসলে জিজ্ঞেস করিনি। কি আশ্চর্য, কেউ বাড়িতে থাকলে মানুষ তার নামটা জেনে নেয়। খুব অবাক হয়ে বলল কাশ। যাই হোক, সাহসে ভর করে সে লোকটির দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকল। মিসেস হল দাঁড়িয়ে রইল বাইরে, কি কথা হয় শোনার জন্য। কাশ ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ভীষণ রেগে গেল লোকটা। চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। জিনিসপত্র ছুঁড়ে ফেলার শব্দ কানে এলো মিসেস হলের। আর প্রায় সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে বাইরে চলে এলো। চোখে মুখে তার আতঙ্কের ছাপ। মিসেস হল ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো, কি বলল? কাশ কোনো উত্তর দিল না, বাইরে চলে গেল। সোজা গিয়ে হাজির হলো গ্রামের রেভারেন্ড বান্টিংয়ের কাছে। বান্টিং তাকে দেখে জিজ্ঞেস করল, কি হলো কাশ, তোমার কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? কিরকম দেখাচ্ছে বলুন তো? কিরকম যেন ঘাবড়ে গেছো, কি হয়েছে বলো তো? আচ্ছা রেভারেন্ড, আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? কেন, ঠিক করে বলুন না। ব্যাপারটা কি তা বলবে তো। ওই যে অদ্ভুত লোকটা। হ্যাঁ, কি হয়েছে, কি করেছ? ওর হাত আছে কিন্তু দেখা যায় না। যা, কি সব বাজে কথা বলছো। সত্যি বলছি, ওর হাত আছে কিন্তু দেখা যাবে না। মানে? আমি তোর ঘরে ঢুকলাম, তারপর আমাকে দেখেই তো ভীষণ চটে গেল, যাচ্ছে তাই অভদ্র ব্যবহার শুরু করে দিল। আমি তবু ধৈর্য ধরে ওর গবেষণা সম্পর্কে জানতে চাইলাম। কি বলল? বলল এসবের কোনো শেষ নেই। তারপর একটা প্রেসক্রিপশনের কথা তুলল। প্রেসক্রিপশন? হ্যাঁ, প্রেসক্রিপশন খুব নাকি দরকারি, পাচ্ছে না। তুমি কি বললে? আমি বললাম কিসের প্রেসক্রিপশন। শুনে খুব চটে গেল লোকটা। কি বলল? বলল তোমার কি দরকার এসব জেনে, ফাজলামি করার জায়গা পাও না। সে কি, হঠাৎ এরকম বলে দিল? হ্যাঁ, তারপর শোনো না কি হলো। কি? ঠিক সেই সময় ও একবার হাত তুলল। আমি দেখলাম হাত নেই, অথচ জামার আস্তিন উঁচু হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আমি তো বাপের জন্মে এরকম দেখিনি। তারপর তুমি কি বললে? আমি ভীষণ অবাক হয়ে বলে উঠলাম, আপনার হাত নেই? শুনেও কি বলল? বলল, তুমি ঠিক জানো আমার হাত নেই। আমি বললাম, তাই তো দেখছি, হাত কোথায়? আপনি তো খালি আস্তিন নাড়াচ্ছেন। লোকটা আবার বলল, তুমি জানো আমার হাত নেই? আচ্ছা, এই দেখো। হঠাৎ বুঝলেন কি হলো? হঠাৎ জামার আস্তিনটা আমার মুখের কাছে এসে আমার নাক চেপে ধরল। আমি দারুণ অবাক হয়ে গেলাম। সে কি? হাসবেন না রেভারেন্ড, সত্যি বলছি, আঙুল দিয়ে লোকটা আমার নাক চেপে ধরল, কিন্তু আমি কিছু দেখতে পেলাম না। তারপর তুমি কি করলে? দারুণ ঘাবড়ে গিয়ে আমি সেই আস্তিনের জোরে আঘাত করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আঘাত করে কি বুঝলে? আমার মনে হলো আমি সত্যি একটা রক্তমাংসের হাতে আঘাত করেছি। আশ্চর্য, আঘাত করলে অথচ কিছু দেখলে না? না, বুঝলাম হাত আছে কিন্তু অদৃশ্য। অবাক কাণ্ড, সত্যি অবাক কাণ্ড রেভারেন্ড, আমি যেন এখনো বিশ্বাস করতে পারছি না। বেশ অদ্ভুত একটা ঘটনা শোনালে তো। তাহলে বুঝে দেখুন আমার কেমন লাগছে। তোমার এই গল্পটা কিন্তু সাধারণ গল্প না, একটা বিশেষত্ব আছে। আরে গল্প না, একেবারে সত্যি ঘটনা।
বুঝলাম, চিন্তিতভাবে বলল রেভারেন্ড বান্টিং। একদিন শেষ রাতের দিকে বান্টিংয়ের বাড়িতে চুরি হলো। শেষ রাতের দিকেই কার যেন পায়ের শব্দ শুনেছিল মিসেস বান্টিং। শব্দটা যেন সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সে স্বামীকে জাগিয়ে দিল। বান্টিং জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ জাগিয়ে দিলে? কার যেন পায়ের শব্দ শুনলাম। কোথায়? এই তো সিঁড়িতে। সিঁড়িতে? হ্যাঁ, মনে হলো কে যেন নিচে চলে গেল। চলো তো দেখি। হাতে একটা আগুনের শিক নিয়ে বান্টিং নিচে এলো, পেছনে তার স্ত্রী। কিছুই চোখে পড়ল না তাদের, অথচ বসবার ঘরের দরজাটা খোলা। কে যেন ভেতরে চলাফেরা করছে। আশ্চর্য ব্যাপার তো, কে যেন আবার টেবিলের ড্রয়ার টেনে খুলছে। একটা মোমবাতি কে যেন জ্বালিয়ে টেবিলের উপর রাখল। ভীষণ আশ্চর্য হয়ে গেল বান্টিং দম্পতি। এসব হচ্ছেটা কি? মোমবাতি জ্বলছে, ড্রয়ারের টাকা পয়সা নাড়াচাড়া চলছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। ওই ড্রয়ারে যে তাদের সংসারের খরচের টাকা থাকে। আগুনের শিকটা বাগিয়ে ধরল বান্টিং। কড়া গলায় জিজ্ঞেস করল, কে ওখানে? হাত তোলো বলছি, নইলে শেষ করে দেব। কে হাত তুলবে? কাউকেই দেখা যাচ্ছে না, অথচ মোমবাতি জ্বলছে। আন্দাজে শিকটা নিয়ে কিছুক্ষণ আস্ফালন করল বান্টিং, কিন্তু লাভ হলো না কিছুই। চোখের সামনে ড্রয়ার খালি হয়ে গেল। ঘরে আর কার উপস্থিতি পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেন কেউ এখানে আসেনি, অথচ মোমবাতিটা এখনো জ্বলছে। খুব ভয় পেয়ে বান্টিং স্ত্রী বলে উঠল, ব্যাপার কি গো, ভূত নাকি? ভূত হলে তার টাকা পয়সা নেবে না। কিন্তু কাউকে তো দেখতেও পেলাম না। সেটাই তো বুঝতে পারছি না, টাকাগুলো কে নিয়ে গেল? কিছুই বুঝে উঠতে পারল না বান্টিং দম্পতি। সেদিন ভোরবেলায় হল দেখল অতিথির ঘরের দরজা খোলা, এমনকি হোটেলের সদর দরজাও খোলা। খুবই আশ্চর্য হলো সে। কি ব্যাপার, কে দরজা খুলল? কাল রাত্রে সদর দরজা বন্ধ করা হয়েছে, এত ভোরে কে খুলে দিল? খুবই চিন্তায় পড়ে গেল হল। অতিথির ঘরের দরজায় দুবার টোকা মেরে সে ভেতরে ঢুকল। ঘর খালি, কেউ নেই, অথচ চেয়ারে বিছানার উপর লোকটার জামা, প্যান্ট, হ্যাট সব ছড়ানো রয়েছে। এর অর্থ কি বুঝতে পারল না হল। স্ত্রীকে গিয়ে সব জানাল। স্বামীর কাছে সব শুনে মিসেস হল তো অবাক। বলো কি, এত ভোরে ভদ্রলোক গেলেন কোথায়? আমিও তো সেটা বুঝতে পারছি না। চলো তো ভালো করে একবার ঘরটা দেখি। ঘর তো আমি দেখিয়ে এলাম, কেউ নেই। তোমার দেখা ও আমার জানা আছে, আমি নিজে একবার দেখব। দুজনে মিলে আবার অতিথির ঘরে গেল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কানের ঠিক পেছনে ভারী নিঃশ্বাস অনুভব করল মিসেস হল। চমকে উঠল সে। কে নিঃশ্বাস ফেলল? চটপট ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু কেউ নেই। হল তো রয়েছে বেশ খানিকটা দূরে, তাহলে কার নিঃশ্বাস? গাটা যেন ছমছম করে উঠল মিসেস হলের। যাই হোক, অতিথির বিছানায় হাত রেখে সে দেখল ঠান্ডা। অন্তত ঘন্টা দেড়েক আগে লোকটা বিছানা ছেড়েছে। ঠিক সেই মুহূর্তে ভীষণ আশ্চর্য হয়ে গেল দুজনে। বিছানার চাদর, বালিশ সব নিজে থেকে গুটিয়ে মাটিতে পড়ে গেল। হ্যাটখানা চট করে শূন্যে উঠে মিসেস হলের মুখের কাছে এসে দাঁড়াল, আর চেয়ারটা লাফিয়ে উঠে মিসেস হলকে আক্রমণ করে বসল। দারুণ ঘাবড়ে গিয়ে মিসেস হল চিৎকার করে উঠল, ভূত, ভূত! চেয়ারটা তখন ভৌতিকভাবে দুজনকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল সশব্দে। ভয়ে কাঁদতে কাঁদতে মিসেস হল আবার উচ্চারণ করল, ভূত, ভূত! তোমার মনে হচ্ছে ভূত? নিশ্চয়ই ভূত। ভূত ছাড়াও কিছু না। জীবনে আমি এরকম ব্যাপার দেখিনি। চেয়ার কখনো নিজে থেকে এরকম করতে পারে? লোকটা নিশ্চয়ই ভূত নিয়ে কারবার করে। তোমার মনে হচ্ছে ও আমাদের পেছনে ভূত লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে। ইস, কি বোকা আমি! আগেই কেন আমার সন্দেহ হয়নি? অথচ আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। থামো তুমি,
আমার যদি আগে সন্দেহ হতো তাহলে ঠিক ধরে ফেলতাম। ওই রকম অদ্ভুত চেহারা, রবিবারে গির্জায় না যাওয়া, ওভাবে শুধু একগাদা শিশি বোতল নিয়ে নড়াচড়া করা, এইসব দেখে আমার সন্দেহ হওয়া উচিত ছিল। হা ঈশ্বর, কি বোকা আমি। এদিকে ততক্ষণ সকাল হয়ে গেছে, সোনা রঙের রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে। হল চিন্তিতভাবে বলল, কিন্তু এখন কি করা যায়? স্যান্ডি ওয়াজার্সকে খবর দাও, ভূত প্রেতের ব্যাপার, ও এসে ভূত তাড়াবে। আচ্ছা, এক্ষুনি খবর দিচ্ছি। খবর পেয়ে স্যান্ডি এলো। গোটা ব্যাপারটা যা যা ঘটেছে সব মনোযোগ দিয়ে শুনল। সকলে বলল, যাও না স্যান্ডি, ভেতরে গিয়ে দেখো। দাঁড়াও দাঁড়াও, হুট করে ভেতরে যাব কেন? না জেনে শুনে ভেতরে গেলে আইনের ঝামেলায় পড়ি আর কি। আগে সব জেনে নি, তারপর ঠিক করব ভেতরে যাওয়া আমার উচিত হবে কিনা। ঠিক সেই মুহূর্তে হ্যাট কোট পরা লোকটি ঘরের বাইরে এসে দাঁড়ালো। স্তব্ধ হয়ে গেল সকলে। রঙিন চশমার ভেতর দিয়ে লোকটা সবাইকে লক্ষ্য করছে। একটুক্ষণ দাঁড়িয়ে আবার সে ভেতরে ঢুকে গেল। এবার স্যান্ডি বলল, চলো, আমি ভেতরে যাচ্ছি। হল আপত্তি জানিয়ে বলল, তুমি যাও, আমি যাব না। কেন, তুমি যাবে না কেন? না ভাই, ওসব তোমাদের ব্যাপার। ভূত প্রেত নিয়ে মাথা ঘামাতে আমি রাজি নই। আরে এসো না, পুরুষ মানুষের অত ভয়ের কি আছে, আমি তো সঙ্গেই থাকব। হলকে নিয়ে লোকটির দরজায় টোকা দিল স্যান্ডি। কেউ সাড়া দিল না। স্যান্ডি এবার দরজা ঠেলে খুলে দিল। সঙ্গে সঙ্গে বিশ্রীভাবে চিৎকার করে উঠল লোকটি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আপনার সঙ্গে দু একটা কথা আছে স্যার। কোনো কথা নেই আমার সঙ্গে, সোজা বলছি বেরিয়ে যাও, নইলে এমন শিক্ষা দেব জীবনে ভুলতে পারবে না। স্যান্ডি ফিসফিস করে হলকে বলল, ব্যাপারটা সুবিধার না, চলো এখন কেটে পড়ি, পরে আসা যাবে। দুজনে বেরিয়ে এলো। মিসেস হল জিজ্ঞেস করল, কি হলো, কথা বলল না বুঝি, বার করে দিল? হ্যাঁ, ব্যাপার খুব ভালো না, গম্ভীরভাবে মাথা নেড়ে বলল স্যান্ডি। এটা নিয়ে পরে ভালো করে বসতে হবে। আর তুমি বসছ, ভিতর এক শেষ। সারাটা সকাল লোকটি ঘরেই রইল। দুপুর গড়িয়ে যাওয়ার জোগাড়, ঘর থেকে বেরোল না। অবশ্য সে 3 বার ঘন্টি বাজিয়েছে, কেউ সাড়া দেয়নি, হয়তো খিদে পেয়েছে। কিন্তু মিসেস হল একবারের জন্য সাড়া দেবার প্রয়োজন মনে করেননি। ঝি মিলিকে বলে দিয়েছে, যতবার খুশি ঘন্টি বাজাক, সাড়া দিবি না, ভূতলেলি দেওয়ার সময় মনে থাকে না। এদিকে বান্টিংদের বাড়িতে চুরি হয়েছে, সেই খবর ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই অদ্ভুত ধরনের লোকটিকেই সকলে সন্দেহ করছে। স্যান্ডিকে নিয়ে হল গেল ম্যাজিস্ট্রেটের কাছে, সে কি বলে জানার জন্য। লোকটার ঘরের দিকে এখন আর কেউ যাচ্ছে না। সরাইখানার সামনে কৌতূহলী লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে। সকলের মুখে একই কথা। বেলা 1টা নাগাদ দরজা খুলে লোকটি গলা তুলে ডাকল, মিসেস হল। একজন গিয়ে মিসেস হলকে খবর দিল। মিসেস হল এলো কিছুক্ষণ বাদে, হাতের ট্রেতে লোকটির বিল। তাকে দেখেই লোকটি চেঁচিয়ে বলল, ব্যাপারটা কি, আজ সকালে আমায় খাবার দাওনি কেন? এতবার ঘন্টি বাজালাম, কেউ সাড়া পর্যন্ত দিলে না। বিলের টাকা বাকি পড়ে গেছে, বিল মিটিয়ে দিন, সকলে আপনার কথা শুনবে। আমি তো পরশুদিনই বললাম টাকার অপেক্ষা করছি, টাকা এলেই মিটিয়ে দেব। ওসব আমি শুনতে চাই না, টাকা মিটিয়ে দিন, সব ঠিক থাকবে। আবার বাজে কথা বলছো? মেজাজ অন্যখানে দেখাবেন স্যার, আমি কারো মেজাজের তোয়াক্কা করি না। শোনো, লোকটি এবার গলার নরম করল। বললাম তো শোনার কিছু নেই, আগে টাকা দিন, তারপর শুনব। বলছি তো টাকা আসুক তখন দেব। আরে রাখুন, কে আপনাকে টাকা পাঠাতে যাবে শুনি? কেন এসব রাজাউজির মারছেন? পরশুদিন শুনলাম পকেটে নাকি মাত্র 1 পাউন্ড পড়ে আছে। ঠিক 1 পাউন্ড না, আর একটু বেশি আছে, তবে তোমার টাকা আমি কিছুদিন বাদে দেব। 1 পাউন্ডের বেশি আপনি পেলেন কোথায় শুনি? কি কি বলতে চাও তুমি? বলুন না, ওই বাড়তি টাকা আপনি কোত্থেকে পেলেন? কে পাঠালো আপনাকে?
আপনার সবই তো আমাদের কাছে অদ্ভুত লাগছে। ব্যাপারটা কি বলুন তো? এসব কি ভৌতিক কাণ্ড শুরু করেছেন? চুপ, একদম চুপ। ক্রোধে আবার গর্জন করে উঠল লোকটি। বেশি বার বেড়ে গেছে তোমাদের। আমি কে এখনো জানো না তোমরা? এই দেখো। চট করে নিজের নাকটা খুলে মিসেস হলের ট্রেতে ফেলে দিল সে। ঘাবড়ে গিয়ে আর্তনাদ করে উঠল মিসেস হল। দরজার বাইরে তখন বেশ ভিড় জমে গেছে। লোকটি এবার হ্যাট খুলে ফেলল, মুখের ব্যান্ডেজ খুলে ফেলল। কি বিভৎস দৃশ্য! ভয়ে আর্তনাদ করে মিসেস হল বাইরে বেরিয়ে এলো। কি সাংঘাতিক ব্যাপার! কাঁধের উপর লোকটার কিছুই নেই, একেবারে ফাঁকা, স্রেফ একখানা স্কন্ধকাটা। স্কন্ধকাটা লোকটিকে দেখে ভয়ে সবাই চিৎকার করে উঠল। অনেকে ছুটে পালাতে লাগল, পায়ে পা জড়িয়ে পড়ে গেল কেউ কেউ। ঠিক সেই সময় হল আর স্যান্ডি পুলিশ নিয়ে এলো। হল বলল, ওকে গ্রেপ্তার করো জ্যাফার্স, ওই দেখো স্কন্ধকাটা হয়ে আছে। কি ব্যাপার কি? রাগে কাঁপতে কাঁপতেই সেই স্কন্ধকাটা বলল, এইসব কি হচ্ছে? পুলিশ কেন? জ্যাফার্স ব্যঙ্গ করে, পুলিশ তো আপনার মতো মহামান্য লোকদের জন্যই স্যার। আপনার মাথা নেই তা নিয়ে অবশ্য আমাদেরও মাথা ব্যথা নেই। আপনার শরীরটাকে গ্রেপ্তার করতে পারলে আমরা খুশি হতে পারবো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হাতের গ্লাভস খুলে জ্যাফার্সের মুখে ছুঁড়ে মারল লোকটা। সঙ্গে সঙ্গে জ্যাফার্স তার অদৃশ্য কবজি এবং গলা চেপে ধরল। দারুণ মারপিট শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এসবের মাঝখানে পড়ে অদৃশ্য পায়ের একটি লাথি এসে হলের পাঁজরে লাগল। আর্তনাদ করে কোকিয়ে উঠল হল। মিসেস হল বলে উঠল, তুমি ওর মধ্যে কি করছো? সরে এসো বলছি। যা করার জ্যাফার্সকেই করতে দাও। 3-4টে বোতল ভেঙে উগ্র কটু গন্ধে ঘর ভরে গেছে। ধস্তাধস্তিতে একটু যেন কাবু হয়েছে লোকটি। এবার সে চিৎকার করে বলল, কি ভেবেছ কি তোমরা আমি তোমাদের মতো একজন? আমার হাত পা সবই আছে, শুধু তফাৎ হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে আর আমি অদৃশ্য। এছাড়া আর কোনো তফাৎ নেই। হল বলে উঠল, অদৃশ্য মানে? কেউ এরকম অদৃশ্য হয়ে থাকতে পারে নাকি? এসব কি অদ্ভুত ব্যাপার? ব্যাপারটা অদ্ভুত ঠিকই, কিন্তু আমি সত্যি অদৃশ্য। কিন্তু সেটা তো কোনো অপরাধ নয়। তবে পুলিশ কেন? আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। কিসের অভিযোগ? চুরির। আমি চুরি করেছি? কোথায়? সে তো আপনি আমাদের চেয়ে ভালো করে জানেন স্যার। আমি চোর? পুলিশের তাই সন্দেহ। আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে গায়ের জামা খুলে ফেলতে লাগলো লোকটি। জ্যাফার্স চেঁচিয়ে বলল, ওকে জামা খুলতে দিও না। জামা খুলে ফেললে আর ওকে দেখা যাবে না, একেবারে অদৃশ্য হয়ে যাবে। ধরো ধরো ওকে। সাদা জামাটা লক্ষ্য করে সকলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সবই হয়ে গেল উল্টোপাল্টা। নিজেদের আঘাত তাদের নিজেদের গায়েই লাগলো। অদৃশ্য মানুষ পালিয়ে গেল সকলের হাত এড়িয়ে, আর তার খোঁজ পাওয়া গেল না। জ্যাফার্স হতাশভাবে বলল, না, ধরা গেল না, পাজিটা পালিয়ে গেল। মিসেস হল ফোড়ন কেটে বলল, তোমাদের চাইতে ও অনেক বেশি বুদ্ধিমান। তোমরা সব বুদ্ধুর দল। জ্যাফার্স নিজের মনে গজগজ করতে করতে বলল, এখন তো সব দোষ আমাদেরই হবে। পুলিশের নামে সবাই দোষ চাপিয়েই খালাস। বদমাইশটাকে একবার হাতে পাই, দেখাবো মজা। রাস্তার ধারে জুতো খুলে বসে আছে টমাস মার্ভেল। জুতোটা তার অত্যন্ত বাজে, কিন্তু উপায় নেই। সে এত গরিব, ভিক্ষে করে চলতে হয়। এই জুতোটাও সে ভিক্ষে করেই পেয়েছে। এর চাইতে ভালো কিছু কেনার ক্ষমতা তার নেই। পায়ে হাত বোলাতে বোলাতে সে নিজের মনে বলল, এই জুতোটা পরতে আমার একটু ইচ্ছে করে না। তাতে কি হয়েছে? তবু তো তোমার একজোড়া জুতো আছে। কে? চমকে উঠে এদিক ওদিক তাকালো মার্ভেল। কেউ নেই। কাউকে সে দেখতে পেল না। কেউ তো নেই, তাহলে কে বলল কথাটা? বেশ একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কে কথা বলছো? আমি তো এখানে কাউকে দেখছি না। এই তো এখানেই আছি, কোনো ভয় নেই। আরে দূর, ভয় কে পেয়েছে? আমি শুধু তোমাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি এখানে আছি, তোমার ঠিক 6 গজের মধ্যে। সত্যি? অবশ্যই। এই দেখো, আমি তোমাকে ঢিল মারছি।
সত্যি সত্যি একটা ঢিল এসে সজোরে মার্ভেলের পায়ে লাগল। উফ! যন্ত্রণায় কাতরে উঠল মার্ভেল। অদৃশ্য কণ্ঠ বলল, এখন কি বলবে আমি সত্যি নই? তাই বলে ঢিল মেরে দিলে? শুধু ঢিল কেন, অনেক কিছু পারি। আচমকা একটা ধাক্কা খেয়ে মার্ভেল ধপাস করে পড়ে গেল। ব্যাপারটা খুবই খারাপ লেগেছে তার। নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য কেউ এরকম খারাপ ব্যবহার করতে পারে সে ভাবতেই পারেনি। বিব্রত বিচলিত হয়ে সে বলে উঠল, এসব হচ্ছেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি আছে বন্ধু, আমি যে অদৃশ্য মানুষ। অদৃশ্য মানুষ মানে? মানে আবার কি? অদৃশ্য মানুষ মানে অদৃশ্য মানুষ? সেটাই তো বুঝতে পারছি না। তোমরা কেউ আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি সব দেখতে পাবো। তুমি কি রক্ত মাংসের মানুষ? হ্যাঁ, ঠিক তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না। তাই নাকি? হ্যাঁ। আমাদের মতো তোমারও হাত পা আছে? আছে। কই দেখি। এই দেখো, চোখে তো আর দেখতে পারবে না, তোমার হাতটা দাও, বুঝিয়ে দিচ্ছি। হাত এগিয়ে দিল মার্ভেল। অদৃশ্য মানুষ তার হাতখানা নিয়ে নিজের গায়ে রাখল। বেশ বুঝতে পারল মার্ভেল, এই লোকটা অদৃশ্য হলে কি হবে, তাদেরই মতন একজন রক্ত মাংসের মানুষ। দারুণ অবাক হয়ে গেল সে। কোশ্চিনকালে সে এ জিনিস দেখেনি। বলল, এরকম করলে কিভাবে বলো তো? আমি তো ভাবতেই পারছি না। হাত পা মুখ সবই আছে, অথচ অদৃশ্য। কেমন করে এরকম সম্ভব হলো? সে অনেক কথা, আগে আমার কথা শোনো। মার্ভেলের কাঁধে চাপ দিয়ে বলল অদৃশ্য মানুষ, সাহায্যের জন্য আমার একজন লোক দরকার। আমি ভেবে দেখলাম তুমি আমাকে সাহায্য করতে পারো। সে কি কথা, এটা কি বলছো? আমি হঠাৎ তোমাকে সাহায্য করতে যাবই বা কেন? ওসব জানি না, আমাকে সাহায্য করতে হবে। আমি যা যা বলবো শুনতে হবে। কি সাহায্য করব? ধরো, আমার জামা কাপড় জোগাড় করে দেবে, আমার খাদ্য জোগাড় করে দেবে, আমার জন্য টাকা পয়সা জোগাড় করে দেবে, এরকম। এ তো খুব অদ্ভুত প্রস্তাব। অদ্ভুত অদ্ভুত কিছু নেই, সোজা কথা আমাকে সাহায্য করতে হবে। আইপিংয়ের হাদা মার্কা কয়েকটা লোক আর তুমি ছাড়া আমার কথা আর কেউ জানে না। আমাকে সাহায্য করো, ভবিষ্যতে অনেক উপকার পাবে। কিন্তু সাবধান, বিশ্বাসঘাতকতা করলে ভয়ানক শাস্তি, মনে থাকবে? থাকবে। বিশ্বাসঘাতকতা করো না জানো, একেবারে শেষ করে দেব। আচ্ছা বাবা, আচ্ছা, বিশ্বাসঘাতকতা করব না। শুনে খুশি হলাম। ওদিকে মিসেস হলের হোটেলে অদৃশ্য মানুষের অনুপস্থিতির সুযোগে কাস আর বান্টিং তার জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখছিল, রহস্য যদি কিছু বুঝতে পারা যায়। কিন্তু এসব গভীর জট বুঝতে তাদের পক্ষে অত্যন্ত কঠিন। মোটাসোটা 3টে ডায়েরি পাওয়া গেল। কৌতূহল ভরে সেগুলো খুলে বসল কাস। কিন্তু কি মুশকিল, 3টে ডায়েরি সাংকেতিক ভাষায় লেখা। কিছুই বুঝতে পারল না। বান্টিংও একবার দেখল, কিন্তু তারও মাথায় কিছু ঢুকল না। হতাশ হয়ে কাজ বলল, কি করা যায় বলো তো রেভারেন্ড? এই যে আচ্ছা ধাঁধার ব্যাপার হলো। আমিও তো তাই ভাবছি, ব্যাটা যে কি লিখেছে কিছুই বোঝার উপায় নেই। ঠিক এই সময় সশব্দে দরজা খুলে গেল। ভীষণ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মার্ভেল দাঁড়িয়ে আছে। দুজনেই প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল, এখানে কি ব্যাপার? একটু জল খেতাম। জল খাবে তো এখানে কি, ওদিকে যাও। হ্যাঁ যাচ্ছি। মার্ভেল সরে গেল। কাস আর বান্টিং আবার ডায়েরিগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে কে যেন বান্টিংয়ের ঘাড় চেপে ধরল সজোরে। ফিসফিস করে বলল, একদম চুপ করে বসে থাকো, লড়লেই গুলি করে ঘিলু উড়িয়ে দেব। হতভম্ব বান্টিং আর কাস দুজন দুজনের মুখের দিকে তাকালো। অদৃশ্য মানুষ বলল, তোমাদের ব্যাপারটা কি? নির্লজ্জের মতো পরের জিনিস নড়াচড়া করছো, বড্ড বেশি বার বেড়েছে। দুজনের থুতনি টেবিলে ঠুকে দিল সে। কড়া গলায় বলল, শুনে রাখো তোমরা, দেহে কিন্তু আমার যথেষ্ট শক্তি আছে, ইচ্ছে করলেই তোমাদের দুজনকে শেষ করে দিতে পারি। তবে হ্যাঁ, আমার কথা মতো কাজ করলে তোমাদের ছেড়ে দেব। রাজি আছো?
হ্যাঁ। বেশ, চালাকি করো না একদম। বেশি চালাকি করতে গেলে এই লোহার শিক দিয়ে দুজনের মাথা চৌচির করে দেব। আমার জামা প্যান্ট সব কোথায় গেল? দিনের বেলা ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু রাত্রে দরকার। ঠান্ডায় বড় কষ্ট পাচ্ছি আমি। আমার জিনিসপত্র সব দিয়ে দাও। কাস আর বান্টিং যখন অদৃশ্য মানুষের ঘরে এসবের মোকাবেলা করছে, ঠিক সেই সময় হোটেলের গেটে বসে ঠেস দিয়ে মার্ভেল পাইপ টানছে। একটু দূরে দাঁড়িয়ে হল আর টেড অদৃশ্য মানুষকে নিয়ে আলোচনা করছে। ঠিক তক্ষুনি অদৃশ্য মানুষের ঘরের ভেতর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। চেয়ার উল্টে গেল। ধস্তাধস্তি হচ্ছে কিসের যেন। কে যেন টেবিল ক্লথটা তুলে ফেলল। হোটেলের সামনে হাকস্টারের দোকান। হঠাৎ দোকান থেকে মহা উত্তেজিতভাবে হাকস্টার বেরিয়ে এলো। চোর, চোর! হল দৌড়ে চলে এলো। কাশও ততক্ষণে নিচে নেমে এসেছে। চিৎকার করছে উত্তেজিতভাবে, ওকে পালাতে দিও না তোমরা। যতক্ষণ ওর হাতে পোশাক আর বই আছে ততক্ষণ চেনা যাবে। ধরো, ধরো ওকে। কাসের কথা শুনে তাড়াতাড়ি অদৃশ্য মানুষকে খুঁজতে শুরু করলো, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারল না। আসলে পোশাক আর বই মার্ভেলের হাতে দিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। বাধ্য হয়ে হল আবার হোটেলে ফিরে এলো। কাসের দিকে ভালো করে নজরে পড়তে খুব আশ্চর্য হয়ে গেল সে। কাস শুধুমাত্র টেবিল ক্লথ পরে আছে, আর বান্টিংয়ের অবস্থা আরও সাংঘাতিক। প্যান্টের বদলে তার পরনে একটা খবরের কাগজ। এই অদ্ভুত দৃশ্য দেখে উপস্থিত সকলে লজ্জায় মুখ নিচু করে ফেলল। অনেকে আবার হাসতে আরম্ভ করল। মিসেস হল তো হি হি করে হেসেই ফেলল। সন্ধে শেষ হয়ে রাত্রি ঘন হয়ে এসেছে। ব্রাম্বেলহার্টস রেলওয়ে স্টেশনের দিক থেকে একটি রাস্তা গ্রামের দিকে চলে গেছে। এক বান্ডিল পোশাক আর বই নিয়ে টমাস মার্ভেল ক্লান্ত পদক্ষেপে সেই রাস্তার ধারে হাঁটছে। পায়ে আঘাত লেগেছে মার্ভেলের, যে কারণে সে খোঁড়াচ্ছে। কেউ একজন তার সঙ্গে রয়েছে। অদৃশ্য মানুষ মার্ভেলের কাঁধে চাপ দিয়ে বলল, এই বলেছিলে বিশ্বাসঘাতকতা করবে না। আমি তো বিশ্বাসঘাতকতা করিনি স্যার। মারব এক থাপ্পড়। তাহলে পালিয়ে যেতে চাইছিলে কেন? আমি পালাইনি স্যার, রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। পাজি হতচ্ছাড়া, মেরে খুন করে দেব। আবার মিথ্যে কথা? না স্যার, বিশ্বাস করুন, ঈশ্বরের নামে শপথ করছি, আমি পালাইনি। আমি তোমাকে বারবার বলেছি তোমাকে আমি বড়লোক করে দেব, বলিনি? হ্যাঁ বলেছেন। তাহলে পালাচ্ছিলে কেন? তোমাকে আমি ধনী করে দেব, তোমার বিশ্বাস হয় না? কিন্তু স্যার, আমি ধনী হতে চাই না, আমাকে ছেড়ে দিন। না প্লিজ স্যার, দয়া করে রেহাই দিন। ধনী হওয়ার এতটুকু স্বাদ আমার নেই। অকারণে ভয় পেও না। আমি তো তোমাকে বলেছি তোমার সাহায্য না পেলে বেঁচে থাকা আমার পক্ষে কঠিন। সেই জন্যই তোমাকে আমার প্রয়োজন। আমি কি সারা জীবন আপনার সেবাই করে যাব? চুপ করো হাওয়া কোথাকার, একদম বাজে তর্ক করবে না। আবার যদি বাজে তর্ক করো একেবারে খুন করে ফেলব। দয়া করে আমাকে মেরে ফেলবেন না স্যার, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে রেহাই দিন। রেহাই? কিসের রেহাই? এই দেখো, আমি তোমার হাত ধরে রয়েছি, দেখি কেমন করে পালাও। আমি পালাবো না স্যার। এবার চুপ করো, আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কারোর সঙ্গে কথা বলবে না, পালাবার চেষ্টাও করবে না। পালাবার চেষ্টা করলে পোকার মতো টিপে মেরে ফেলব। লক্ষ্মী ছেলের মতো যা বলছি তাই করো, আমি তোমাকে রাজা বানিয়ে দেব, আর তোমাকে ভিক্ষে করে খেতে হবে না। হতাশ হয়ে বিষণ্ণ মার্ভেল অদৃশ্য মানুষের সঙ্গে চলতে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন H.G. ওয়েলসের গল্প দ্য ইনভিজিবল ম্যান এর বাংলা রূপান্তর প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।